এই হচ্ছে এবিসি নিউজ, এজিটি লাইভ। আপনারা দেখছেন এবিসি নিউজ। সাবরুমে ফেনী নদীর উপর মৈত্রী সেতু উদ্বোধন হয়েছে আজকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে। যখন হবে নির্দ্বিধায় আমরা বলতে পারি ত্রিপুরায় শুধু কর্মসংস্থান, তার আগে কোনোদিন কল্পনা করতে পারিনি, এবং উত্তর পূর্ব ভারতে একটা করিডোর হিসেবে দুই রাষ্ট্রের সামাজিক এবং অর্থনৈতিক বিকাশে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা তার আগ পর্যন্ত দেখেছি যে আগরতলাতে কয়েকবার আরো কিছু নতুন প্রকল্প ত্রিপুরার জন্য তার শিলান্যাস হয়েছে। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে কয়েকজন বিধায়ককে দেখা যায় তারা বিভিন্ন সময় বিতর্কিত বা বিতর্ক মন্তব্য বা একটা চর্চার বিষয় হয়েছে। আপনাদের যারা ঘনিষ্ঠ তারা সামাজিক মাধ্যমে কটাক্ষ করেছে, বিভিন্ন ভাষণে অভ্যন্তরীণ কর্মসূচির ভাষণে সরাসরি নাম বলেও কটাক্ষ করা হয়েছে। বর্তমানে পার্টির অফিসের উদ্বোধনে মানে মন্ডল কার্যালয়ের উদ্বোধনে স্থানীয় বিধায়ককে দেখা যায় না। বর্তমানে অনেকগুলো কর্মসূচিতে এক দুজন বিধায়ককে ওই কর্মসূচিতে দেখা যায়। ঠিক আজকের দিনে আপনাদের এই সংস্কারপন্থী বা কয়েকজন বিধায়ককে বাদ দিয়ে পার্টির কর্মসূচি, মন্ডলের কর্মসূচি সামনে দুটো বৃহৎ যোগ্য বলা যায়, সেটা এডিসি বা পৌরসংস্থা নির্বাচন। ঠিক আজকের দিনে এক কথায় যদি বলা হয় এই বিষয়টা কিভাবে, মানে এটা কি আপনাদের অভ্যন্তরীণ বিষয় না, বিষয়টা একেবারে এখন ছড়িয়ে পড়েছে দিল্লি থেকে নেতারা রাজ্যে আসলে চর্চাটা আরো বেশি? দেখুন, এই ব্যাপারে আমাদের রাজ্য প্রভারী রয়েছে, রাজ্যের প্রদেশ কমিটির মাননীয় সভাপতি রয়েছে, ওনারা সঠিকভাবে বলতে পারেন। কিন্তু যেহেতু এই প্রসঙ্গটা আপনি এনেছেন, ভারতীয় জনতা পার্টি নীতিনিষ্ঠ পার্টি। ভারতীয় জনতা পার্টিতে সংস্কারপন্থী, বিসংস্কারপন্থী এরকম কোন টিম নেই। আমাদের বড় সংসার, সংসারের মধ্যে অনেক ভাইদের মধ্যে অনেক ভুল ত্রুটি অনেক কিছু হয়, সেগুলি নিজেদের মধ্যে এই আলোচনার মাধ্যমে সমস্ত কিছু সমাধান হয়। যেহেতু আমাদের গার্জেন রয়েছেন, আমাদের প্রভারী রয়েছেন বিনোদ শঙ্করজি, আমাদের রাজ্য সভাপতি রয়েছে, তদুপরি আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি রয়েছে। সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা সবাই মিলিতভাবে, আমরা সবাই ভারতীয় কে সংস্কার করতে, আমরা সবাই দীর্ঘদিন ধরে আমরা এই ত্রিপুরা রাজ্যে এই স্বাধীনতার জন্য আমরা একসঙ্গে সবাই লড়াই করেছি। আগামী দিনেও আমরা লড়াই করব। কিছু প্রতিগামী, কিছু বিরোধী শক্তি সেগুলি বেশি করে প্রচার করছে, কিন্তু আমরা সবাই মিলিতভাবে, কেউ দুর্বল ভাববেন না ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি বিগত দিনেও শক্তিশালী ছিল, এখনো শক্তিশালী রয়েছে। একই প্ল্যাটফর্মের থেকে আমরা আগামী এডিসি নির্বাচনে আমরা লড়াই করব, এবং সামনে আগত যে পৌরসভা নির্বাচন সেখানেও আমরা ভারতীয় জনতা পার্টি লড়াই করবে, এবং জয় ভারতীয় জনতা পার্টির নিশ্চিত। আমরা শুধু অপেক্ষা রয়েছি বাংলা এবং আসাম সহ বিভিন্ন রাজ্যে যে নির্বাচন হবে সেখানে ভারতীয় জনতা পার্টির জয় জয়কার হবে, সেই দৃষ্টিকোণ থেকে ভারতীয় জনতা পার্টি কাজ করছে। আমার একটা কোশ্চেন ছিল, আজকে যে প্রোগ্রামটা হয়েছে সেখানে দেখা গেছে জনজাতি যে মোর্চার ওইখানের এমএলএরা আসেনি, তো আর শোনা যাচ্ছে যে গতকালকে যে সিট শেয়ারিং এর ব্যাপারটা নিয়ে এসে মানে একটু পরিবেশটা একটু গরম আছে, এটা নিয়ে আপনি কি বলবেন? এর সাথে আমি একটু যুক্ত করি, যেটা একেবারে প্রকাশ্যে চলে এসেছে, বিজেপি এবং জনজাতি মোর্চার সঙ্গে চরম সংঘাত চলছে ডিসি নির্বাচন। সেটা মানে কল্পিত কিনা জানি না, বাস্তব জানি না, সেটা একেবারে মানে ছড়িয়ে পড়া একটি মানে কথা বলা যায়। আর বিগত যে ৩-৪ মাসে প্রভারীও এসে গেছেন এখানে 3বার, আজকেও আছেন এখানে, কিন্তু উনি প্রথম দিন যে প্রেস কনফারেন্স করেছে তারপরে কিন্তু আর কোনোদিন মানে প্রেস কনফারেন্সও করেনি, বা উনার যে আপনি যে বললেন যে উনি দেখছেন ম্যাটারটা, সেই সম্বন্ধে কিন্তু পার্টিগত তরফ থেকেও আমাদেরকে কোনো কিছু জানানো হয়নি। আমার এর সাথে যুক্ত গণিত সুবিধা বর্মন বা অন্যান্যদের পার্টি করাও গেছে, মানে এটা আপনাদের দলীয় শৃঙ্খলার একটা অন্যতম দিক, যে কারো বাড়ি যাবেন, কারো কাছে যেমন আপনার বাড়িতে গেছেন বলে প্রমাণ, বা সুব্রতদার বাড়িতে গেছেন না, বা বিয়াদের বাড়িতে গেছেন না, বা 3 বাড়িতে গেছেন। 3 বছরের পার্টি এই বিষয়টিকে কিভাবে মূল্যায়ন করছে? তারা কারা? তারা কি ভারতীয় জনতা পার্টির বিধায়ক না? আমরা জানি না, প্রভারী নিশ্চয়ই যেতে পারে। আপনাদের দলের লোকজনে ফেসবুকে
কংগ্রেসের সিপিএম এর দ্বারা? ওরা মানে আপনাদের পার্টির এমএলএ হলেও বা মিনিস্টার হলেও ওদেরকে কেন আমরা মিটিং বা কোনো একটা প্রোগ্রামে আপনাদের সাথে একসাথে দেখা যাচ্ছে না? অতি সত্তরই দেখা যাবে, সামনে এডিসি নির্বাচন, পৌর নির্বাচন, সেখানে সবাই একসঙ্গে থাকবো আমরা। মান অভিমান থাকতে পারে, সংসার বড় হলে মান অভিমান হয়, সেগুলি আমরা নিজেদের মধ্যে ঠিক করে ফেলবো। আর প্রভারী প্রত্যেকের বাড়িতেই যাবে, প্রত্যেকের বাড়িতেই যাবে। আর প্রভারী যেটা বললেন যে মানে প্রেস মিট করেননি, উনি এই নিয়ে 4 বার এসেছেন। গত কিছুদিন আগে উনি ওনার সফর ছিল, অফিস বেয়ার, কোর কমিটি, জেলা কমিটি, মোর্চা কমিটি সবার সঙ্গে উনি আলাপ আলোচনা করেছেন, সবার সঙ্গে উনি মিটিং করেছেন এবং আগামী এডিসি নির্বাচনের রণকৌশল উনি তৈরি করেছেন। এবং এই গতকাল মানে আজকেও উনি এসেছেন এই 3 বছর পূর্তি উপলক্ষে। এবং আমি প্রথমেই বলেছি যে আমরা সবাই মিলিতভাবে আগামী এডিসি নির্বাচনে আমরা লড়াই করবো। মান অভিমান থাকতেই পারে, হতেই পারে, সেটা আমরা নিজেদের মধ্যে ঠিক করে আগামী দিন লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত। আমার একটা কোশ্চেনের অ্যানসার এখনো বাকি আছে, যে আজকে জনজাতি মোর্চার যে এমএলএরা যায়নি, সেটা কি মানে সিট শেয়ারিং নিয়ে সেটা মান অভিমানের কোনো একটা ব্যাপার আছে যে সেই কারণেই যায়নি, বা এখন পর্যন্ত বিজেপির তরফ থেকে কোনো কিন্তু মানে নাম অ্যানাউন্স করা হয়েছে? আমাদের আলাপ আলোচনা চলছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সাংসদ, প্রভারী, রাজ্য সভাপতি সবার সঙ্গে আলোচনা চলছে। আমরা আশা করি আজকে রাতের মধ্যেই আমাদের সমস্ত খবরাখবরটা আমরা এডিসি নির্বাচনে করে কিন্তু আমরা প্রার্থী এবং কারা কারা প্রার্থী হবে সমস্ত কিছু ঘোষণা হবে। আপনারা কি এককভাবে লড়াই করবে? আর এই উত্তরের জন্য কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে। আবার আপনার লড়াই দেন? আশা করবেন আপনার কাছে খবর পৌঁছে যাবে। অসুবিধা কি আছে? এটা তো আপনার পার্টি হবে। না দেখুন, ভারতীয় জনতা পার্টি অ্যালায়েন্সে বিশ্বাস করে। আমরা যদি দেখি আমাদের অটল বিহারী বাজপেয়ীর সরকার, এনডিএ সরকার এই ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার 27টি দল নিয়ে আমাদের মাননীয় অটল বিহারী বাজপেয়ীর সরকার পরিচালিত হয়েছিল। আপনি যদি বিহারের নির্বাচনে যদি আপনি দেখেন, বিহারেও আমাদের যে জোট শরীর তাকে কিন্তু আমরা প্রাধান্য দিয়ে সেখানে বিহারে আমরা নির্বাচন লড়াই করেছি, আমরা সেখানে সাকসেস হয়েছি। আমরা জোট সঙ্গীকে সঙ্গে নিয়ে আমরা দীর্ঘদিন ভারতীয় জনতা পার্টি সেই ইতিহাস সৃষ্টি করেছে। এই ত্রিপুরা রাজ্য আমরা চাই যে আমরা আমাদের জোট সঙ্গীকে নিয়ে আমরা বিগত দিনেও লড়াই করেছি, আগামী দিনেও লড়াই করব। মানে তৃতীয় দিনও জোট সঙ্গী হচ্ছে, তৃতীয় দিন কি জোট সঙ্গী নিয়ে হচ্ছে? এটার জন্য একটু অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে। স্মার্ট সিটির কাজ বাস্তবায়নের ফলে সিসিটিভির মাধ্যমে এখন সরাসরি শহরের স্মার্ট আপনি যেভাবে কমফোর্টেবল। আপনি বলেছেন 3% দিয়ে দেওয়া হয়েছে গত 3 বছরে। কোন রাজ্যে দিয়ে সে আমি প্রশ্ন আমি আসি না, 3% দিয়ে দিয়েছেন, 14% বকেয়া রয়েছে। জিনিসপত্রের দাম সেখানে বাড়ছে, মানুষের বেঁচে থাকে হয়ে উঠেছে। এবার আপনাকে বক্তব্য এক নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি বলছেন 1 লক্ষ লোকের চাকরি, 1 লক্ষ লোকের চাকরি নিয়ে আপনাদের কোনো শ্বেতপত্র প্রকাশের ভাবনা আছে যে 1 লক্ষ লোক কোথায় কোথায় চাকরি দিয়েছে? 3 নম্বর হচ্ছে আপনার ওয়ান নেশন রেশন কার্ড। আপনার গণবন্ধুর ব্যবস্থা দেখা যাচ্ছে প্রতিটা মাসেই আমরা রেশন দোকানে গিয়ে চাল হয়তো পাওয়া যায়, কিন্তু ডাল, চিনি এগুলি প্রচন্ড গণ্যমূল্য। হয়তো ওরা পাচ্ছে না, না বলে ওরা কি বলে ওরাই জানে। এটা স্বাভাবিক না, সাধারণ মানুষের দুর্ভোগ হচ্ছে, এটাকে একটু দেখবেন। আর হচ্ছে সমগ্র যোজনা বললেন, সমগ্র যোজনা যারা দেয় কিছুদিন পরপরই ঠিকাদাররা স্ট্রাইক করছে, ঘেরাও করছে, ওরা বিল পায়নি, 2-3 বছর ধরে ওরা বিল পাচ্ছে না। এটা একটু দেখবেন এবং যদি আপনার কাছে আপনারা গুরুত্ব থাকে তাহলে বলে দিতে হবে। আমি দুবার যেটা বললাম, সুনির্দিষ্টভাবে দুটো হচ্ছে প্রশ্ন আর দুটো হচ্ছে আমার মনে হয় উপবেশ দেখার জন্য। তো ধন্যবাদ। প্রথম দুটো বিয়ে প্রসঙ্গে কর্মচারীদের 3% দিয়ে দেওয়া হয়েছে, কিছু বকেয়া আছে। বকেয়া যেটা আছে এটা রাজ্য সরকার ওই ব্যাপারে সচেতন আছেন
এবং ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশে সচেতন হয়েছে। তবে লক্ষণীয় ব্যাপার যেটা 3% ডিএ প্রদানের জন্য বা 1% ডিএ যদি কোনোদিন প্রদান করা হতো, তার আগে যেভাবে কয়েকবার মিছিল মিটিং দাবি প্রদান ডেপুটেশন ইত্যাদি করার পর এই যে একটা মহড়া একটা নাটক চলতো, সেই সংস্কৃতিটা বন্ধ হয়েছে। প্রথম আমি বলছি তো এবার 3% দিয়েছে, তার মানে রাজ্য সরকার যে আন্তরিক কর্মচারীদের বিষয়ে, এবং তার জন্যই প্রথম যে কমিটমেন্ট ছিল সপ্তম বেতন কমিশনের সবটা দিতে পারেনি, স্কেলটা দিয়েছে, পে স্কেল 7 পে স্কেল যেটা আছে সেটা দেওয়া হয়েছে পুরোপুরি। তো এই যে রাজ্য সরকারের আন্তরিকতার বহিঃপ্রকাশ যে দাবি দেওয়া ইত্যাদির বাইরে গিয়েও সেটা করছেন, তার জন্য সরকারকে আমরা আবারও ধন্যবাদ জানিয়ে আগেও জানিয়েছি। একমাত্র একটা বিষয় হচ্ছে চাকরি আর কর্মসংস্থানকে আমরা অনেক সময় মিলিয়ে ফেলি, এতে একটু গন্ডগোল হয়ে যায়। কর্মসংস্থান সেপারেট ইস্যু, চাকরি সেপারেট ইস্যু। চাকরিটা সরকারি, কর্মসংস্থান অন্যান্য ক্ষেত্রেও হতে পারে, এটা বিজনেস এস্টাবলিশমেন্টও হতে পারে, এটা কৃষিতেও হতে পারে কর্মসংস্থানের সুযোগ। তো কাজেই 1 লক্ষ যেটা বলা হয়েছে চাকরি বলা হয়নি, কথাটা বোঝা আছে, 1 লক্ষ কর্মসংস্থান করা হয়েছে নতুনভাবে এই সময়ের মধ্যে। সব মিলে সরকারি বেসরকারি কিংবা বিভিন্ন এজেন্সির মাধ্যমে। আপনাদের ক্ষমতা আছে তখন কত টাকা ছিল? আমি আপনাকে তথ্য দিয়ে বলছি, তখন 7.5 লক্ষের মতন বেকার ছিল। এবার এখন নতুন করে 1 লক্ষ যেটা বলা হয়েছে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে, এর বাইরেও, এটা হচ্ছে সরাসরি যেটা কন্ট্রোলে আছে, এর বাইরেও বহু লোক এখন স্ব-উদ্যোগী হচ্ছে। এটা আমাদের মাননীয় সভাপতি বললেন যে 3 বছরে প্রায় 2,500-এর উপরে নতুন ক্ষুদ্র মাঝারি এই ধরনের শিল্প প্রতিষ্ঠান ত্রিপুরায় স্থাপিত হয়েছে। তার মানে এখানে সবাই নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে, একটা হিউজ সংখ্যায় এখানে মানুষ নিয়োজিত আছেন। কাজেই এই 1 লক্ষটা হচ্ছে তার বাইরে। চাকরি না কর্মসংস্থান, টোটাল কর্মসংস্থান, চাকরি ও কর্মসংস্থানেরই একটা পার্ট মধ্যে যে টোটো ই রিক্সা পেয়েছে এটাকে 1 লক্ষ। চাকরি কর্মসংস্থান, এটা হচ্ছে সরকারি নিয়ন্ত্রণ, যেটা এটা সরকারি নিয়ন্ত্রণের কথা বলছে। কি করে হবে আমি যা বললাম তাতে কি মনে হয় না? আপনার সামনে বলে 7.5 লক্ষ বেকার ছিল, 1 লক্ষ বাকিতে 6.5 লাখ বা আমি আপনাকে বললাম যে অলরেডি 2,500-এর উপর শিল্প প্রতিষ্ঠান ত্রিপুরাতে ক্ষুদ্র মাঝারি স্থাপিত হয়েছে, স্ব-উদ্যোগী হয়েছে অনেকে, তা ওদের কর্মসংস্থান অটোমেটিক্যালি হচ্ছে। দ্যাট ডাটাবেস এটা আমাদের কাছে ক্লিয়ার এখনো পর্যন্ত কমপ্লিটলি, কিন্তু 1 লক্ষ হচ্ছে সরকারি নিয়ন্ত্রণে। ঠিক আছে, হ্যাঁ বলুন। 3 বছরের রেগুলার চাকরি কত জমা হয়েছে আপনাদের কাছে কি পরিসংখ্যানটা আছে? এটা এই মুহূর্তে নেই, এটা না, মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বটওয়ালের একটা অফিস উদ্বোধন থেকে বলেছিলেন অ্যারাউন্ড 17 না 14, ফিগারটা ঠিক খেয়াল নেই, 14 আপনাদের কাছে তো থাকার কথা, ফিগারটা থাকে না। ঠিক আছে, আপনারও এটা মানে এটা অ্যারাউন্ড 17 or 14 এটা কনফিউশন আপনার মধ্যে একটা হয়েছে। হ্যাঁ, আমি সেটা এই যে বললাম 1 লক্ষ, সেটা আপনি কন্ট্রাকচুয়াল বলুন, রেগুলার বলুন, টেপ দিয়ে যারা পাচ্ছে তাদের বলুন, কিংবা এই যে মানে ইয়ে যেটা করা হয় বিভিন্ন এজেন্সির মাধ্যমে, হ্যাঁ আউটসোর্সিং মাধ্যমে, যেটা সরকারি নিয়ন্ত্রণে আর কি, আউটসোর্সিং যেটা হয় তার ডাটা লিস্ট হচ্ছে 1 লক্ষ। আচ্ছা, আপনাদের যে বলেছেন যে সামাজিক ভাতা, সেটার মধ্যে বৃদ্ধা ভাতাটা কি বন্ধ হয়ে গেছে না চলছে? কোনো কথা বন্ধ হয়নি। এমন তো অনেক জায়গায় আছে যারা বৃদ্ধরা এখনো ভাতা পাচ্ছে না, অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আপনাদের অটল জলধারা যে মিশন, এটা কি আপনি কনফিডেন্টলি বলতে পারবেন যে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, 2022 সালের মধ্যে হয়ে যাবে বা হয়ে গেছে? অটল জলধারা মিশন কমপ্লিট হবে 22-এর মধ্যে, সেটা সুনিশ্চিত। একটা ফ্যামিলিও থাকবে না যেখানে জলের কানেকশন নেই, জল পৌঁছায়নি। জলের কানেকশন থাকবে, জল আসে না, এরকম অনেক জায়গা আছে। কানেকশন কি, জল ছাড়া কানেকশন কি হবে? আছে, কানেকশন আছে, জল নেই। কানেকশন আছে, জল নেই, আছে। জল পৌঁছে যাবে। হ্যাঁ, আর সমুদ্রের জন্য কি হবে? হ্যাঁ আপনি বলে সমুদ্রের জন্য 70 হ্যাঁ, এখন দেখা যাচ্ছে 50 বিলি হয়নি, বিল পাচ্ছে না, আপনারা সমুদ্রের জন্য বুঝতে পারছেন না। আমার বিষয় ডাটা হচ্ছে কানেকশন নিয়ে। আপনার বিলটা সেপারেট ইস্যু, কানেকশন দিলেই হবে। বিল
definitely sure. কানেকশন যারা ঠিক পাচ্ছে না তারা বলছে আপনি আপনি জ্বালাবেন না, আজকে বলছে এই করবেন না, এটা টাকা আমাকে টাকা পরিষ্কার করা হলে তারপর আপনি করবেন। এবার জানাচ্ছি ঘোষণা করতে মাননীয় সাংবাদিক বন্ধু করেছেন, আমি আপনাকে ধন্যবাদ জানাই এই কারণে, কারণ সরকারের প্রতিবিম্ব হচ্ছে এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক। আমরা বলেছি যে 100% সৌভাগ্য যোজনায় বিদ্যুতের কানেকশন। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো এবং আমি আদরণীয় দুলালের কাছে মানে আবেদন রাখবো, আগরতলা থেকে বেশি দূর নয়, চাম্পামুড়া গ্রাম, আগরতলা থেকে নেওয়া 15 কিলোমিটার রোড। আপনি খুঁজিয়ে দেখবেন যে 25 বছরে সেখানে বিদ্যুৎ পৌঁছায়। আমরা সেই জায়গায় এই সৌভাগ্য যোজনায় আমরা বিদ্যুতের কানেকশন আমাদের সরকার আসার পর দিয়েছি। এখন কন্ট্রাক্টর বিল পায়নি বা ও বিল পায়নি, সেটা আপনি যেহেতু সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন, আমাদের যেহেতু গোচরে এনেছে, আমরা নিশ্চয়ই সে ব্যাপারে খোঁজখবর নেব এবং সংশ্লিষ্ট যে দপ্তর রয়েছে সেখানে আমরা সে আপনার অভিযোগটা আমরা নিশ্চয়ই দেব। কিন্তু আমার কাজ হয়েছে কিনা, যদি কোনো জায়গায় ত্রুটি থাকে নিশ্চয়ই সাংবাদিক বন্ধুরা এই সরকারের প্রতিবিম্ব হিসাবে কাজ করে তার অভিযোগ আমাদের কাছে রাখতে হবে। আর যেটা আপনি বলেছেন যে কর্মসংস্থান, যে বারবারই একটা প্রশ্ন আমাদের সামনে চলে আসছিল যে সরকারি চাকরি, পার্মানেন্ট চাকরি কত প্রদান করা হয়েছে, আমাদের কাছেও তথ্য আছে, কিন্তু যেহেতু আমরা এই তথ্য নিয়ে এখন আমরা এই জায়গাতে বসিনি, কাজেই সঠিকভাবে আপনাদের কাছে আমি তথ্যটা এখন তুলে দিতে পারছি না, কিন্তু পরবর্তী সময় আমরা দিতে পারছি। কিন্তু এইটা তো মানতে হবে, আমাদের এই সরকার আসার পর এই ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীদের মানে সরকারি যারা চাকরি পাবে, কর্মসংস্থান হবে, চাকরি পাবে, সরকারি চাকরির ক্ষেত্রে 100% ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট পলিসি আমাদের সরকার অ্যাডপশন করেছে। বিগত দিনে আমরা দেখেছি এই রাজ্যের বুকে বেকারদের নিয়ে এই রাস্তায় মিছিল করিয়েছে, লাল ঝান্ডা হাতে নিয়ে ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা মারো। এখন তো জিজ্ঞেস করবেন সরকারি যারা বেকার কর্মসংস্থান যারা চাকরি পাচ্ছেন, সরকারি চাকরি, কোন নেতা মন্ত্রী আমার বাড়িতে যেতে হয় না, তাদের যোগ্যতা প্রমাণ করে তারা সেই সরকারি চাকরিগুলি পাচ্ছে। যার ফলে বিগত দিনে আমরা দেখেছি বর্জলার প্রাক্তন বিধায়ক ঝুমু সরকার পর্যন্ত সরকারি চাকরি পেয়েছে। এর থেকে বড় জমজন্ত দৃষ্টান্ত সরকারের নীতি নির্দেশিকা, এর থেকে জমজন্ত উদাহরণ আর কি হবে? সেই জায়গায় দাঁড়িয়ে যে কর্মসংস্থানের কথা আমরা বারবার বলছি, প্রায় 1 লক্ষ লোকের আমরা বেকারের কর্মসংস্থান, আমরা স্লোগানে বিশ্বাস করি না, আমরা কাজে বিশ্বাস করি। আমাদের সরকার সেই দৃষ্টিকোণ রেখে আমাদের সরকার বিভিন্নভাবে আজকে রাজ্যের বুকে শুধু সরকারি চাকরি না, সরকারি চাকরি তো দেখেছেন আপনারা কিছুদিন আগে নতুন পোস্ট যেগুলি রয়েছে সেগুলি ক্রিয়েট করে সেখানে রাজ্যের বেকারদের সরকারি চাকরির ক্ষেত্রে সেগুলি অ্যাডভার্টাইজমেন্ট করেছে, সেগুলিও নিষ্ঠার সঙ্গে পরীক্ষা হবে, যার যোগ্যতা আছে যোগ্যতা অনুযায়ী সেখানে নির্ণয় করা হবে। কিন্তু তার পাশাপাশি রাজ্যের বুকে যাতে কর্মসংস্থান হয়, বেকারদের যাতে সঠিকভাবে লোন নিতে পারে, আত্মনির্ভর ত্রিপুরা, আত্মনির্ভর ভারত বিভিন্ন স্কিমের মাধ্যমে যাতে লোন নিয়ে তার জীবিকা অর্জন করতে পারে, তার লক্ষ্যমাত্রা রেখে সরকার কাজ করছে। আপনার দেওয়া তথ্যগুলো প্রায় সরকারি তথ্যই বলা যায়, পার্টির তরফে কি কোনো মনিটরিং থাকছে কি মানে সরকারি তথ্যের সাথে বাস্তবের কাজে? নিশ্চয়ই আমাদের কাছে রয়েছে। আপনার কি কোনো ত্রুটি ধরা পড়ছে? ত্রুটি ধরা পড়ছে, যেগুলি ত্রুটি ধরা পড়ছে সেগুলি আমরা শুনুন, সরকার তার পলিসি নির্ণয় বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ত্রুটি যদি থাকে, সেক্ষেত্রে আপনারা যেরকম ত্রুটি অনেক সময় ধরিয়ে আমাদেরকে দেখিয়ে দেন, সেরকম আমাদের নিচু লেভেল অব্দি, আমাদের বুথ লেভেল অব্দি আমাদের কাছে পৃষ্ঠপোষকরা রয়েছে, তারা অনেক সময় ত্রুটি আমাদের মধ্যে ধরিয়ে দেন। সেগুলি রেকটিফিকেশনের জন্য আমরা সরকারকেও বলি বা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে বলি। একটা বিষয় আজকে অনেকদিন ধরে জিএ আছে বলা যায়,
মানে অনেকটাই মাঝে মাঝে খুব উজ্জীবিত হয়। শব্দটা খুব পরিচিত রাজ্য রাজনীতির ক্ষেত্রে, সংস্কার পরিচিত। আজকের দিনে আপনাদের সর্বপ্রথমে আজকের এই পবিত্র দিন আমাদের কাছে এই কারণে, কারণ দীর্ঘ লড়াইয়ের পর এই ত্রিপুরা রাজ্যে আদরণীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে যে স্বাধীনতার লাভ মুক্তি আমরা পেয়েছিলাম, আজকের এই পবিত্র দিনে আদরণীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার প্রতিষ্ঠা হয়েছিল। তাই আমি সকল আমার যারা এখানে সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন এবং যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। 3 সাল বেবিসাল 36 মাসে 36টিরও বেশি কাজ আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেটা সম্পন্ন হয়েছে। তাই আমি আবারও আপনাদের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি যদি সমস্ত কাজ নিয়ে এখানে বিশ্লেষণ করি তাহলে অনেক সময় লাগবে। আমি শুধু মূল বিন্দু সরকারের যে কাজ, সেই কাজ আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুগণ, আমরা জানি আমাদের সরকার, আমরা যখন বলেছিলাম যে আমাদের সরকার আসার পর আমরা ফার্স্ট ক্যাবিনেটে যে সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্ত হবে আমাদের রাজ্যের সরকারি কর্মচারীদেরকে 7ম বেতন কমিশন দেওয়া। আপনারা জানেন আমাদের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর এই রাজ্যের সরকারি কর্মচারীদের 7ম বেতন কমিশন দেওয়া হয়েছে। আমাদের সরকারের আর্থিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সরকার 7ম বেতন কমিশন চালু করেছে। তার আনুষঙ্গিক ডিএ এবং টিএ সেগুলি বাকি রয়েছেন, মুখ্যমন্ত্রী বারবার বলছেন। গত কিছুদিন আগেও আমাদের এই রাজ্য সরকার কিছু ডিএ সরকারি কর্মচারীদের জন্য প্রদান করেছে। সবচেয়ে বড় উল্লেখযোগ্য যেটা আমাদের এই ত্রিপুরা রাজ্যের কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে আমাদের সরকার যেটা সহায়ক মূল্য রয়েছে, এই রাজ্যের উৎপাদিত কৃষকদের উৎপাদিত যে ধান, সেই ধান সরকার এফসিআই দ্বারা ক্রয় করছেন, যার ফলে আমাদের এই রাজ্যের কৃষকদের যে আর্থিক বৃদ্ধি তা সম্ভব হয়েছে এই সরকারের ফলে। ইতিমধ্যে আমাদের এই রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে নতুন করে 30,000 সামাজিক ভাতা দেওয়ার জন্য রাজ্য সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে। ইপিডিএস সিস্টেম আমাদের সরকার চালু করেছে, যার ফলে স্বচ্ছতার সঙ্গে এই রেশনিং ব্যবস্থাকে সুদৃঢ় করার লক্ষ্যে, যাতে প্রকৃত যারা রেশন কার্ড হোল্ডার তাদের কাছে প্রকৃত রেশন সামগ্রী যাতে পৌঁছে যায়, তার জন্য আমাদের রাজ্য সরকার ইপিডিএস সিস্টেম চালু করেছে, যার 100% কাজ সেখানে হয়েছে। যার ফলে ওয়ান নেশন ওয়ান পেনশন ওয়ান রেশন কার্ড চালুর যে সিস্টেম, সেটা আমার রাজ্য সরকার গ্রহণ করেছে। তার জন্য আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে। ইতিমধ্যে আমাদের রাজ্য সরকার, আপনারা জানেন যে 9টি জাতীয় সড়কের কাজ অলরেডি আমাদের কেন্দ্রীয় মন্ত্রক সেগুলি আমাদেরকে অনুমোদন দিয়েছে, টেন্ডার হয়ে গেছে, তার কাজ শুরু হয়ে গেছে। আগামী 1-2 বছরের মধ্যেই আমাদের এই ত্রিপুরা রাজ্য আমরা 9টি আমাদের ন্যাশনাল হাইওয়ে আমরা পেতে যাচ্ছি। আপনারা জেনে আরো খুশি হবেন, মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনার মাধ্যমে সকল দোকানীদের ট্রেড লাইসেন্স প্রদান করা হচ্ছে এবং দোকানীদের যারা দোকান রয়েছে তাদের ফ্রি ইন্স্যুরেন্সের ব্যবস্থা সুবিধা করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি যোজনার মাধ্যমে মেয়েদের পুষ্টিকর খাদ্য প্রদানের জন্য অভিযান আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। তাই আজকের এই সভা থেকে আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে এবং রাজ্যের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার, এই সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে প্রায় 1 লক্ষ লোকের কর্মসংস্থান আমাদের এই রাজ্য সরকার ইতিমধ্যে করেছে। অটল জলধারা মিশনের মাধ্যমে আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে অটল জলধারা মিশনের মাধ্যমে
2022 সালের মধ্যে প্রত্যেকের বাড়িতে যাতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যমাত্রাকে কাজে লাগিয়ে আমাদের সরকার ইতিমধ্যে সমস্ত বাড়িতে অটল জল ধারাবাসনের মাধ্যমে যাতে তাদের বাড়িতে পানীয় জল, বিশুদ্ধ পানীয় জল পৌঁছে যায় তার ব্যবস্থা রাজ্য সরকার করছে। মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনা আমাদের এই রাজ্যে চালু হয়েছে, যার ফলে আমাদের কৃষকদের সয়েল হেলথ কার্ড থেকে শুরু করে সমস্ত কিছু সুযোগ সুবিধা আমাদের এই কৃষকরা নিয়ে যাবে। মহারাজা বীর বিক্রম কিশোর মানিককে বিমানবন্দর, যেটা আমরা বিরোধী ছিলাম তখন আমরা বলেছিলাম যে মহারাজা ত্রিপুরা রাজ্যের আধুনিক রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিককে নামে আমাদের এই বিমানবন্দর, যে বিমানবন্দরকে মহারাজার নামে উৎসর্গ করা হয়েছে। শুধু উৎসর্গ করা হয়নি, এই মহারাজার জন্মদিনকে সরকারি ছুটি ঘোষণা করে আমাদের এই প্রকৃত ত্রিপুরা রাজ্যের আধুনিক রূপকার মহারাজার প্রতি সম্মান জানানো হয়েছে। ত্রিপুরা রাজ্যের উৎপাদিত আনারস বিদেশে পাঠিয়ে আনারস চাষের যে উজ্জীবিত আনারস চাষীদেরকে উজ্জীবিত করার জন্য আমার সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। রাজ্যের জিবি হাসপাতালে নিউরো সার্জারি এবং ক্যান্সার রোগের মতো সার্জারি আমাদের সরকার চালু করেছে। যারা এই দীর্ঘদিন আমরা দেখেছি এই রাজ্যের বুকে বিগত 25 বছরে, যেই রাজ্যের মানুষ আমরা মাতৃশক্তিকে আরাধনা করি, আর এই রাজ্যের বুকে বিগত 25 বছরে মাতৃশক্তির উপর নির্যাতন হয়েছে। আমাদের সরকার আসার পর পুলিশের চাকরির ক্ষেত্রে মহিলাদের 10% রিজার্ভেশন আমাদের সরকার সেই সিদ্ধান্ত নিয়েছে। বন্ধুগণ, পর্যটন ক্ষেত্রকে আকর্ষণ করার জন্য ইতিমধ্যে 18টি লজ হাট নির্মাণ করে আমাদের এই রাজ্যের যে আমাদের ট্যুরিজমের ক্ষেত্রে আমাদের ট্যুরিজম একটা শিল্প হতে পারে, সেইটাকে কাজে লাগিয়ে আমার সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এই বিগত সরকারের আমলে এই রাজ্যে শিল্প নির্মাণের ক্ষেত্রে সতর্ক ভূমিকা পালন করেনি। আমাদের সরকার আসার পর এই শিল্পের ইন্ডাস্ট্রি পলিসিকে চেঞ্জ করা হয়েছে। আমরা বিগত 25 বছরে শুনেছি কোন শিল্পপতি ত্রিপুরা রাজ্যে আসেনি, কারণ একটা আওয়াজ ছিল এই ত্রিপুরা রাজ্যে সিটু নামক একটা ভাইরাস ছিল, তার একটা আওয়াজ ছিল দিতে হবে নাহলে ভেঙে দাও, গুড়িয়ে দাও। কিন্তু তার পরিবর্তন হয়েছে। আজকে শিল্প উদ্যোগীরা এই ত্রিপুরা রাজ্যে আসছেন। বিগত 3 বছরে প্রায় 2500-এর উপর শিল্প, ছোট বড় শিল্প আমাদের এই ত্রিপুরা রাজ্যে স্থাপিত হয়েছে। শিল্পপতিরা আগে আসলে যে কোনো পারমিশনের জন্য 3 বছর অপেক্ষা করতে হতো, কিন্তু এই নতুন পোর্টাল চালু করা হয়েছে, ইন্ডাস্ট্রি পলিসি পরিবর্তন করা হয়েছে, যার ফলে ইন্ডাস্ট্রির যারা আসছেন তাদের পারমিশন নেওয়ার জন্য এক ছাদের তলায় সমস্ত কিছু একসঙ্গে হয়ে যাচ্ছে। আমি আর বেশি বিস্তারিত যাচ্ছি না এই কারণে, কারণ আমি যদি পড়তে থাকি আমাদের সরকারের কাজ সে অনেক সময় লাগবে। তাই বন্ধুগণ, আমরা এই রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে আজকে থেকে আমাদের বিভিন্ন কর্মসূচি জেলা মন্ডল স্তরের বুথ স্তর পর্যন্ত আমাদের কর্মসূচি পালনের জন্য ভারতীয় জনতা পার্টি সিদ্ধান্ত নিয়েছে। আগামী 13ই মার্চ আমরা ডিস্ট্রিক্ট লেভেলে আমাদের এই কর্মসূচিকে রাজ্যের সরকারকে ধন্যবাদ জানিয়ে আমাদের বিভিন্ন জেলায় আমাদের জনসভা করা হবে। সেখানে আমাদের মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে সমস্ত অংশের নেতৃত্বরা, রাজ্য নেতৃত্বরা সেখানে উপস্থিত থাকবেন। আগামী 15 এবং 16 মার্চ আমরা মন্ডল ভিত্তিক আমরা জনসভা করব। সেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী, বিভিন্ন দপ্তরের মন্ত্রী, বিধায়ক সবাই সেখানে উপস্থিত থাকবেন। আগামী 17, 18 এবং 20 মার্চ আমরা বুথ লেভেলে, আমরা জানি সারা ত্রিপুরা রাজ্যে 3324টি বুথ রয়েছে। আমরা প্রত্যেক বুথ ওয়াইজ আমরা এই রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের এই রাজ্য সরকার যে জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে সেইগুলি জানানোর জন্য আমাদের যে আগামী কর্মসূচি আমরা সেইগুলি বুথ লেভেল পর্যন্ত আমরা প্রতিপালিত করব। কাজে আমি আবারও সকলকে আজ মাল্টি লেভেল কার পার্কিং কাম কমার্শিয়াল কমপ্লেক্স ওল্ড মোটর স্ট্যান্ডে যেটা হচ্ছে, যেখানে রিটেল এবং পাবলিক প্লাজা
সঙ্গে শিশুদের খেলার ঘর, জায়গা, ফুড কোর্ট, মাল্টিপ্লেক্স এইগুলি সহ দ্বিচক্র এবং চারচক্র যান এদের সর্বাধুনিক পার্কিং ব্যবস্থা ইত্যাদি থাকবে। আরেকটা শিলান্যাস হয়েছে আগরতলা এয়ারপোর্ট রোড ডাবল লেন থেকে এখন 4 লেন হচ্ছে, যেখানে এয়ারপোর্ট আন্তর্জাতিক এয়ারপোর্ট নির্মিত হচ্ছে। এবং আন্তর্জাতিক এয়ারপোর্টে আমরা জানি যে বিভিন্ন রাজ্য থেকে না, শুধু বাইরের দেশ থেকেও আসবেন মানুষ। কাজেই তাদের প্রথম ইমপ্রেশনটাই হয় এয়ারপোর্টটা কিরকম, এয়ারপোর্ট থেকে বেরিয়ে রাজধানীতে যাওয়ার পথটা কিরকম, কতটা মুসলিম, কতটা পরিবারী রয়েছে, সেগুলি প্রত্যেকের একটা ইমপ্রেশন তৈরি করে। কারণ ত্রিপুরাকে বিশ্বের দরবারে একটা শ্রেষ্ঠত্বের জায়গায় পৌঁছে দিতে গেলে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফার্স্ট ইমপ্রেশনের ক্ষেত্রে। সেই জন্য এই প্রকল্পগুলি আজকে শিলান্যাস কিংবা উদ্বোধন হয়েছে। তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অসংখ্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং এভাবেই ত্রিপুরার কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যে পৌঁছানোর জন্য ত্রিপুরাকে সর্বশ্রেষ্ঠ একটা প্রদেশে পরিণত করার জন্য তিনি সহায়কের ভূমিকায় আগেও ছিলেন, এখনো আছেন, আগামী দিনেও থাকবেন। আমরা সেখানে একেবারেই দৃঢ়ভাবে বিশ্বাসী। তো এই ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের যে সরকার 3 বছর পূর্ণ করলো, 3 বছরে অনেক কাজ হয়েছে, যেই কাজগুলি মানে শুধুমাত্র আপনাদের ক্ষেত্রে যদি বলা যায় তাহলে আমরা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম প্রতিশ্রুতির বাইরেও আরো অনেক ব্যাপক কাজ হয়েছে। আমি অনুরোধ করবো, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এখানে আমাদের সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত এবং সহসভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়। রাজীব দাকে আমি অনুরোধ করবো 3 মাসে মূলত যে কাজগুলি আমাদের হয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত করার পর ত্রিপুরায় 36 মাস 36টা মূল কাজ, তার উপর কিছু আলোকপাত করার জন্য